প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বাড়িতে ভালোই আছো, সুস্থ আছো। আজকে ঘোষগাঁও শেরেবাংলা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আমি আজ তোমাদের গণিত বইয়ের সূচক অধ্যায় 4 সূচক এবং লগারিদম সম্পর্কে আজকে আমরা ক্লাস করব। এখন তোমরা সবাই বই পৃষ্ঠা খুলো, 75 পৃষ্ঠা। বই পৃষ্ঠা হলো 75। আজকের পাঠ সূচক। আজকের পাঠ সূচক। সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। সূচক। সূচক সম্পর্কে তোমরা ষষ্ঠ শ্রেণীতে এবং সপ্তম শ্রেণীতে তোমরা জেনেছ। সূচক সূচক কি কাজে লাগে? সূচক যেমন অনেক বড় সংখ্যাকে বা অনেক ছোট সংখ্যাকে গণনার প্রয়োজনে সূচককে সাহায্যে লিখে আমরা অতি সহজে কি প্রকাশ করতে পারি। অনেক বড় এবং ছোট সংখ্যাকে আমরা সূচকের সাহায্যে কি অতি অল্প সহজে আর কি আমরা প্রকাশ করতে পারি। এছাড়া গাণিতিক সমস্যা সমাধানেও এই সূচকের যে সমাধানটা কি হয়, সহজতর হয়, অনেকটা সহজ হয়ে যায়। এজন্যই সূচক থেকে আবার তোমরা জানবে আজকে এই সূচক থেকে লগারিদমের সৃষ্টি হয়েছে। সূচক থেকে কি সৃষ্টি হয়েছে? লগারিদম। তাহলে আমরা আজকে জানলাম সূচক থেকে লগারিদম। সূচক থেকে এই সূচক থেকে লগারিদমের সৃষ্টি হয়েছে। লগারিদমকে সংক্ষেপে লগ বলে। লগারিদমকে সংক্ষেপে কি বলে? লগ। এখন এই লগারিদম, সূচক থেকে লগারিদম সৃষ্টি হয়েছে। আর লগারিদমের সাহায্যে আমরা আগে অতি প্রাচীনকালে যখন ক্যালকুলেটর ছিল না, ক্যালকুলেটর যখন আবিষ্কার হয় নাই, কম্পিউটার যখন আবিষ্কার হয় নাই, তখন হিসাবের জন্য, তখন হিসাব নিকাশ করার জন্য, সমাধান করার জন্য এই লগারিদমের সাহায্যে কি গণনা, এই ছোট ছোট গাণিতিক সমস্যাগুলো, বড় বড় গাণিতিক সমস্যাগুলো কি করত? লগারিদমের সাহায্যে সমাধান করত। এখন তো বর্তমানে ক্যালকুলেটর আবিষ্কার হয়েছে, কম্পিউটার আবিষ্কার হয়ে গেছে। এজন্যই গণনার প্রয়োজনে, এখনো গণনার প্রয়োজনে লগারিদম ব্যবহার করা হয়। তাই আজকে আমরা সূচক এবং লগারিদম সম্পর্কে ক্লাসটা নিচ্ছি। এখন সূচক তোমরা জানো, যেমন আমরা যদি একই রাশি যেমন এ যদি আমরা গুণ করি, এখানে পাওয়ারটাকে বলা হয় সূচক। যেমন এখানে এ পাওয়ার আছে 1, পাওয়ার আছে কি 1। এখন যদি আমরা গুণ করি তিনটা এ, তাহলে আমরা কি হয়ে যাবে? গুণের সময় আমরা জানি গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। তাহলে 1 আর 1 2 আর 1 3। তাহলে আমরা গুণ করে আমরা পেয়ে গেলাম a কিউব। এই যে এ আছে, এই এটাকে বলা হয়, এই এটাকে বলা হয় বৃত্তি। এই এটাকে বলা হয় কি? বৃত্তি। বা ইংরেজিতে বলা হয় বেস, BASE, বেস। বেস বা আমরা বলবো বৃত্তি, বাংলাতে বলবো বৃত্তি। আর এই যে এর উপরে যে আমরা যে পাওয়ার বলি 3 আছে, এটাকে বলা হয় কি? সূচক। এটাকে বলা হয় সূচক। এই পাওয়ারটাকে সূচক অথবা সূচক বা কি বলে? ঘাত। সূচক বা কি বলে? ঘাত বলে। সূচক বা ঘাত বলে। তাহলে আমরা জানলাম, যেমন এখানে একটা যদি পাওয়ার লিখি 5 পাওয়ার 4, তাহলে এখানে বলতো 5টা কি হবে? 5টা হবে বৃত্তি। 5টা হবে কি? বৃত্তি। আর পাওয়ার 4টা কি হবে? সূচক বা ঘাত।
এই পদটা হবে সূচক বা কি ঘাত। তাহলে আমরা জানলাম ঘাত বা কি বলা হয় সূচক। তাহলে সূচক এবং ভিত্তি সংবলিত এই যে রাশিটা আছে, সূচক এবং ভিত্তি সংবলিত এই রাশিটাকে বলা হয় সূচকীয় রাশি। তাহলে আমরা জানলাম সূচকীয় রাশিটা কি, ভিত্তি এবং সূচক সংবলিত রাশিটা হলো সূচকীয় রাশি। তাহলে সূচকীয় রাশি আমরা জানলাম। আজকে সূচকের সূত্রাবলী এখন আমি আলোচনা করব। সূচকের সূত্রাবলী, প্রয়োজনীয় সূত্রাবলী। যেমন সূচকের প্রয়োজনীয় সূত্রাবলী, প্রয়োজনীয় সূত্র, সূচকের প্রয়োজনীয় সূত্র। যেমন দেখো, এক সূত্র খাতায় লিখে রাখো বা তোমাদের পাঠ্য বইও আছে। যেমন 1 নম্বর সূত্র গুণের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে। তাহলে গুণের ক্ষেত্রে আমরা লিখছি একটা, এটাকে বলা হয় সূচক, এটাকে বলা হয় কি ভিত্তি। তাহলে এ পাওয়ার এমটা হলো সূচকীয়, এ পাওয়ার এনটাও সূচকীয় রাশি। এখন আমরা গুণের সময় এই সূচকগুলো কিভাবে সূত্রগুলো প্রয়োগ করতে হবে। তাহলে দেখো, গুণের সময় আমরা জানি পাওয়ারগুলো যোগ হয়, ঘাত, পাওয়ার মানে ঘাত। তাহলে পাওয়ারগুলো কি যোগ হয়। তাহলে আমরা যদি যোগ করি তাহলে কি হবে, ভিত্তি এখানেও এ আছে এখানেও এ আছে, দুইটা থেকে একটা লিখবা, কমন নিবা একটা। আর এখানে গুণের সময় পাওয়ারগুলো যোগ, তাহলে m প্লাস n। এটা গুণের ক্ষেত্রে সূচকের সূত্র। গুণের সময় পাওয়ারগুলো মানে কি হয়ে যায়, যোগ হয়ে যায়। যেমন যেমন মনে করো এখানে আছে 5 পাওয়ার 2 গুণ, আর এখানে 5 পাওয়ার 3। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে 5 5 দুইটা থেকে কয়টা লিখবা, একটা 5। আর এখানে যেহেতু এখানে গুণ, আমরা জানলাম গুণের সময় কি হয়, ঘাত দুইটি যোগ হয়। তাহলে এখানে ঘাত আছে আমাদের 2, এখানে ঘাত আছে আমাদের 3। তাহলে 2 প্লাস 3 তাহলে ইকুয়াল 5 পাওয়ার 2 আর 2 আর 3 প্লাস করলে আমাদের হয়ে যাবে 5, 5 পাওয়ার 5। এটা গুণের ক্ষেত্রে সূচকের সূত্র আমরা জানলাম। এখন ভাগের ক্ষেত্রে দেখো কি হয়। ভাগের ক্ষেত্রে ভাগ, তাহলে ভাগের ক্ষেত্রে যেমন একটা সূত্র a পাওয়ার m ভাগ a পাওয়ার n সমান, এই দুইটা থেকে ভিত্তি লিখবা একটা, ভিত্তি হবে একটা, আর সূচকের ঘাত, সূচক যে আছে আমাদের পাওয়ার যে আছে m, আর এখানে আছে n। তাহলে ভাগের সময় কি হয়, বিয়োগ হয়। ষষ্ঠ শ্রেণীতে সপ্তম শ্রেণীতে তোমরা জেনেছ গুণের সময় যোগ হয় আর ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। তাহলে আমরা পাওয়ার সূচকগুলো কি করব, বিয়োগ করব, m মাইনাস n। যেমন আমি যদি লিখি এখানে 5 পাওয়ার 3 ভাগ 5 পাওয়ার 2, তাহলে কি লিখতে পারি, 5 5 দুইটা থেকে একটা 5 লিখবা, আর ভাগের সময় বিয়োগ হয় 3 মাইনাস 2, তাহলে 3 মাইনাস 2। তাহলে ভাগের সময় পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। তাহলে 5 পাওয়ার 3 তে মাইনাস করবা 1, 5 পাওয়ার 1 মানে 5। এটা ভাগের ক্ষেত্রে সূচকের সূত্র। এখন আমরা দেখব গুণফলের ঘাত, গুণফলের ঘাত, গুণফলের ঘাতের সূত্র। যেমন a b পাওয়ার n, a b পাওয়ার n। এখানে দেখো সূত্র, এখানে মাঝখানে কি বোঝায়, আমাদের গুণ বোঝায়। তাহলে আমরা গুণফলের ঘাত, তাহলে এখানে এর ঘাত আছে,
এ বি পাওয়ার ঘাত, এ বির উপরে ঘাত আছে আমাদের n, তাহলে লিখবা একবার a পাওয়ার n গুণ b পাওয়ার n, একবার a এর ঘাত n গুণ একবার b এর ঘাত n, তাহলে এটা হলো গুণফলের ঘাত। যেমন আমরা যদি লিখি 5 গুণ 2, আমি মনে করো ঘাত দিলাম 3, তাহলে কি দাঁড়াইলো, কি লিখতে পারি 5 পাওয়ার 3 মানে কিউব আর 2 পাওয়ার কিউব, এটাকে বলা হয় কি গুণফলের ঘাত। এখন আমরা দেখব ভাগফলের ঘাত, এখন আমরা দেখি ভাগফলের ঘাত, ভাগফলের ঘাত, যেমন ভাগফলের ঘাত a বাই মানে তো ভাগ, b পাওয়ার মানে n, ঘাতটা হলো n, তাহলে সমান আমরা লিখতে পারি একবার a পাওয়ার ঘাত হলো n আর একবার একবার b পাওয়ার ঘাত হলো n, এটা হলো ভাগফলের ঘাতকে এভাবে লেখা হয়। যেমন মনে করো 5/3, ঘাত আমি দিলাম কিউব, ঘাত দিলাম 3, তাহলে 5 এর ঘাত 3 আবার 3 এর ঘাত কত 3, তাহলে লিখতে পারি 5 এর ঘাত 3 3 এর ঘাত 3, এই সূত্র অনুসারে আমরা এভাবে লিখতে পারি। এটা হলো তোমাদের ভাগফলের ঘাত। এখন ঘাতের ঘাত, ঘাতের ঘাত এখন আমরা জানবো ঘাতের ঘাত, ঘাতের ঘাত যেমন দেখো এর উপরে ঘাত নিলাম আমরা m, তার উপরে আবার আরেকটা ঘাত নেও n, তাহলে ঘাতের ঘাত মানে পাওয়ারটাই তো আমরা ঘাত বলি, তার মানে এর উপরে পাওয়ার m তার উপরে আবার পাওয়ার কি n, এইজন্য বলা ঘাতের ঘাত সমান। আমরা তো জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয়, তাহলে এখানে m আর এখানে কি n, গুণ করো হয়ে যাবে mn, পাওয়ারে পাওয়ারে গুণ করলে হয়ে গেল mn। যেমন দেখো আমরা এখানে দেখি, যেমন আমরা লিখি 5 পাওয়ার কিউব 3, ঘাতটা নিলাম আমরা এখানে 3, তার উপরে আমরা ঘাত যদি দেই 2, তাহলে এই সূত্র অনুসারে কি হবে, তাহলে আমরা তো জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে 3 2 6, তাহলে আমরা আজকে এটা কি জানলাম ঘাতের ঘাত, ঘাতের ঘাত। এখন শূন্য সূচক, শূন্য সূচক, শূন্য সূচকের ক্ষেত্রে সূত্র আছে আমাদের a পাওয়ার 0 সমান 1, এর উপরে আমাদের ঘাতটা কি শূন্য, এই জন্য বলতেছি আমরা কি শূন্য সূচক, এই সূচকটা কি শূন্য, তাহলে শূন্য সূচকের ক্ষেত্রে কি সূত্রটা 1, একটা শর্ত এটা মনে রাখবা, a not equal 0, a not equal 0 শর্তে a পাওয়ার 0 সমান 1 হয়, এটা সব সময় মনে রাখবা শর্তটা, a 0 যদি সমান না হয় তখন এই শর্তে a পাওয়ার 0 সমান কি 1, এটা হলো শূন্য সূচকের। যেমন এখন যদি আমি লিখি 2 পাওয়ার 0, তাহলে কি হবে 1 ই হবে, কারণ শূন্য সূচক থাকলে কি হয় 1 হয়। এখন যদি আমি লিখি এই 100 তার উপরে পাওয়ার 0 দেই তবুও কি হবে 1 ই হবে, এটা মজার সূত্র কিন্তু, এটা শূন্য সূচক থাকলে অবশ্যই অবশ্যই 1। এখন শূন্য সূচক গেল, এখন আমরা ঋণাত্মক সূচক দেখব, ঋণাত্মক, ঋণাত্মক সূচক, তাহলে দেখো ঋণাত্মক সূচক, এখন আমরা মনে করো একটা ঋণাত্মক সূচক নেই -n,
মাইনাস ঋণাত্মক সূচক নিচে আমরা n সমান এটা সূত্র লিখবা 1/a পাওয়ার n এ ঋণাত্মক সূচক নিচে n তাহলে এটাকে বলবো আমরা ঋণাত্মকটাকে আমরা ইনভার্স বলতে পারি a ইনভার্স n সমান 1/a পাওয়ার n a ইনভার্স n সমান 1/a পাওয়ার n তাহলে ঋণাত্মক সূচকটা হলো আমার মাইনাস n তাহলে সূত্র হলো 1/a পাওয়ার n এখন এই সূত্র থেকে আমরা অনেক কিছু বের করতে পারি যেমন দেখো আমরা যদি a ইনভার্স 1 নিই তাহলে কি দাঁড়ালো উপরে 1 n এর মান এখানে কত আছে 1 তাহলে এখানে n এর জায়গায় কি লিখবা 1 সমান উপরে 1 a পাওয়ার 1 মানে একটাই only 1 তাহলে এই ঋণাত্মক সূচক থেকে আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম a ইনভার্স 1 সমান 1/a যখন a ইনভার্স 1 যদি 1/a হয় তাহলে আমরা 2 ইনভার্স 1 সমান কি লিখতে পারি 1/2 3 ইনভার্স যেমন 3 ইনভার্স 1 সমান কি লিখতে পারি 1/3 তার মানে যত ইনভার্স 1 কি তত যত ইনভার্স 1 কি তত এখন মনে করো আমরা যদি a ইনভার্স n এর মান যদি আমরা 2 ধরি তাহলে কি দাঁড়ালো n এর মান 2 a ইনভার্স 2 সমান 1/s স্কয়ার ঋণাত্মক সূচক যদি -2 হয় তাহলে কি হয়ে যায় 1/s স্কয়ার হয়ে যায় যেমন এখন যদি আমরা a ইনভার্স 3 লিখি তাহলে a n এর জায়গায় কি হবে 3 তাহলে 1/a কিউব এখন মনে করো আমি লিখলাম a ইনভার্স 10 তাহলে কি হয়ে যাবে 1/a পাওয়ার 10 তাহলে এটা হলো ঋণাত্মক সূচকের সম্পর্কে তোমরা জানবে এখন তোমরা পাঠ্য বই আচ্ছা আরেকটা জিনিস দেখো n-তম মূল যেমন এটাকে বলা হয় এর n-তম মূল এটাকে বলা হয় এর n-তম মূল এর n-তম মূল n√n এটা কি বলবা এর n-তম মূল এটা সমান হলো a পাওয়ার 1/n এর n-তম মূল সমান কি a পাওয়ার 1/n মানে সূচকটা হবে 1/n এই রুটটা উঠে যাবে হয়ে যাবে 1/n এখন যদি আমরা একটা শর্ত আছে তোমাদের 0 থেকে a যদি বড় হয় আবার a not equal 1 0 থেকে a এর মান যদি বড় হয় এবং a যদি 1 এর সমান না হয় এই শর্তে আমরা লিখতে পারি a পাওয়ার x সমান a পাওয়ার y হলে লেখা যায় কি দেখো a পাওয়ার x সমান a পাওয়ার y হলে এখানে দেখো এখানে ভিত্তি মানে বেস ভিত্তি হলো a আর এখানে ঘাত মানে সূচক এখানে হলো x আর এখানে কি y আমাদের একটা মজার বিষয় দেখো তো ভিত্তি দেখো একই উভয় পক্ষে ভিত্তি কি একই সমান সমান এখানেও a এখানেও কি a
কিন্তু ঘাত দেখো ভিন্ন ভিন্ন, এখানে x এখানে কি y। এখন এই যে ভিত্তি যে সমান হয়ে গেল, ভিত্তি সমান, এখানেও a এখানেও a, তাহলে ভিত্তি যদি সমান হয়ে যায় তাহলে পাওয়ার গুলো মানে ঘাত গুলো মানে সূচক গুলো কি হয়ে যায়, সমান হয়ে যায়। ঘাত গুলো বা সূচক গুলো কি হয়ে যায়, সমান হয়ে যায়। এটা হলো 1 নং শর্তে, 1 নাম্বার এটা। আর আরেকটা জেনে রাখো 2 নং হলো যদি a গ্রেটার দেন 0 b গ্রেটার দেন 0, 0 তে a যদি বড় হয়, 0 তে যদি b এর মান যদি বড় হয়, x নট ইকুয়াল 0 শর্তে, x নট ইকুয়াল 0, x এর মান 0 সমান না হয়, এই শর্তে আমরা লিখতে পারি a পাওয়ার x সমান b পাওয়ার y। যদি হয় হলে a পাওয়ার x সমান b পাওয়ার x হলে। এখন দেখো আগে বেস মানে ভিত্তি সমান ছিল, একই ছিল, আর এখন দেখো ঘাত মানে সূচক, এখানেও x এখানেও কি x, তাহলে এখানেও x এখানেও x, তাহলে সূচক সমান কিন্তু ভিত্তিগুলা কি ভিন্ন ভিন্ন, ভিত্তিগুলা ভিন্ন ভিন্ন। তাহলে সূচক যদি সমান হয়ে যায় সূচকটা বাদ দিয়ে দিবা মনে মনে, তাহলে থাকবে কি a সমান b। তাহলে আমরা জানলাম ভিত্তি সমান হয়ে গেলে ঘাতগুলো সমান, আর ঘাতগুলো সমান হয়ে গেলে ভিত্তি দুইটি সমান। তোমরা যদি এই সূচকের সূত্র যদি তোমরা এগুলা প্রয়োগ করতে পারো গাণিতিক সমস্যার ক্ষেত্রে, তাহলে তোমরা অতি সহজে অঙ্ক করতে পারবা। এখন এই সূত্রগুলো তোমরা একটু চর্চা করো, বাড়িতে বসে চর্চা করবা। এখন এই সূত্র অনুযায়ী আমি মাত্র আজকে তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 4-1 লেখো, অনুশীলনী 4-1 আমরা সূচকের যে সূত্রগুলো তোমাদের আলোচনা করলাম এই সূত্রের সাহায্যে আমি একটা অঙ্ক করি। দেখো 1 নম্বর অঙ্ক, এই যে সূত্রগুলো আলোচনা করলাম এই সূত্রের সাহায্যে আমরা কি করব, সূচকের গাণিতিক সমস্যা সমাধান করব। তোমাদের পাঠ্য বইয়ে 1 নং অঙ্ক লেখা আছে, খাতায় লেখো 7 কিউব গুণ 7 সূচকটা কি ঋণাত্মক সূচক -3, মানে আমরা বলবো ইনভার্স 3 বাই 3 ইনটু 3, এখানে ঋণাত্মক সূচক আমাদের আছে কত -4, এই ঋণাত্মক সূচককে আমরা কি বলি, আবারো বলছি ইনভার্স 4। এখন দেখো এই দেখো ভিত্তি কি হয়ে গেল, এখানেও ভিত্তি এখানেও ভিত্তি একই। তাহলে আমরা 1 নম্বর সূত্র লিখছিলাম, আমরা জানি গুণের সময় পাওয়ার গুলো কি হয়, যোগ হয়, গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়। তাহলে 1 নম্বর সূত্র অনুসারে আমরা লিখতে পারি 7 7 দুইটা থেকে লিখবা একটা, আর সূচক গুলো যোগ হয়ে যায়, তাহলে 3 গুণের জন্য প্লাস, গুণের জন্য প্লাস, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, নিচেরটাও 3 এখানে 3, তাহলে দুইটা থেকে একটা 3 লিখবা, তাহলে গুণের সময় পাওয়ার গুলো কি হয় প্লাস যোগ হয়। তাহলে এখানে 3 এর উপরে পাওয়ার মনে মনে আমাদের কত আছে, আমাদের 1 আছে, তাহলে লেখো 1, গুণের জন্য প্লাস, প্লাসে মাইনাসে -4। এখন দেখো 7 পাওয়ার 3 তে 3 মাইনাস করলে কি 0, আর 3 এর উপরে 1 -4 কি আসছে আমাদের -3। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা শূন্য সূচকের ক্ষেত্রে আমরা কি জেনেছিলাম, শূন্য সূচকের ক্ষেত্রে 1 সূত্র হবে 1, তাহলে 7 এর সূচক 0, তাহলে সূত্র কি আমাদের 1, তাহলে পাওয়ার 0 যদি 1 হয় 7 পাওয়ার 0 কি হয়ে গেল 1।
আর -3 মানে ঋণাত্মক সূচক। তাহলে ঋণাত্মক সূচক আমরা কি সূত্র জানিছিলাম? a ইনভার্স n সমান 1/a পাওয়ার n। এটা হলো ঋণাত্মক সূচক। তাহলে এই ঋণাত্মক সূচকের ক্ষেত্রে 1/a পাওয়ার n। তাহলে দেখো এটা মনে মনে এই ভিত্তিটাকে a ধরি আমরা, আর সূচক -n কে আমরা ধরি -3। তাহলে দেখো একই সূত্র হয়ে গেল a ইনভার্স n। a ইনভার্স n সূত্র কি 1/a পাওয়ার n। তাহলে আমরা এই সূত্র অনুসারে লিখতে পারি 3 ইনভার্স 3 1/3 পাওয়ার 3। এই সূত্র অনুসারে আমরা এই সূত্রটা ঋণাত্মক সূচকের সূত্র আমরা প্রয়োগ করলাম। এখন দেখো উপরে আছে আমাদের 1, নিচে আছে 1/3 কিউব, 3টা 3 গুণ করো, 3টা 3 গুণ করলে হয়ে যায় আমাদের 27 সমান আমাদের লবে আছে 1 বাই মানে ভাগ, ভাগ থাকলে আমরা ভগ্নাংশের ক্ষেত্রে কি করব? ভাগের গুণ দিলে ভগ্নাংশ উল্টে যায়, মানে 27 চলে যাবে উপরে আর 1 আসবে কি নিচে। তাহলে 1 আর 1 উপরে নিচে মনে মনে কাটা, তাহলে আমাদের থাকতেছে কি 27। তাহলে আমরা সূচকের সূত্র অনুযায়ী দেখলাম রেজাল্টটা, গাণিতিক সমস্যার সমাধান পেয়ে গেলাম 27। ঠিক আছে, আজকে তোমরা সূচক এই সূত্র প্রয়োজনীয় সূত্রগুলো বাড়িতে একটু প্র্যাকটিস করো। আর এই তোমাদের পাঠ্য বইয়ের 2, 3, 4, 5 এই 4টা অঙ্ক একটু দেখো, প্র্যাকটিস করো, সূত্র অনুযায়ী তোমরা চেষ্টা করতে থাকো। আমি পরবর্তী ক্লাসে আমি তোমাদের পরবর্তী গাণিতিক সমস্যার সমাধান করব। তোমরা সবাই বাড়িতে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমি আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।